ওকে স্যার। বর্তমানে। সেই জন্য এত কিছু করেছেন? দ্বিতীয় কোনো উপায় ছিল না বউ। তাও ঠিক। আচ্ছা, আপনি এখন কি করবেন? কিভাবে ধরবেন তাকে? মানে মামাকে কি করে আটকাবেন? সেটা সময় বলে দিবে। তবে কাল সকালে সবকিছু ম্যানেজ করার দায়িত্ব কিন্তু তোমার, পারবে তো? ইনশাআল্লাহ পারবো, কিন্তু মিথ্যার আশ্রয় নিতে হবে। সমস্যা নেই, মাঝে মাঝে কিছু গুরুতর সত্যি লুকাতে মিথ্যার আশ্রয় নেওয়াই যায়। এতে যদি কারো ভালো হয় তাহলে তো তাই শ্রেয়। এখন ঘুমিয়ে পড়ুন, অনেক ধকল গিয়েছে আপনার উপর দিয়ে। আপনার ভেতরটায় যে রক্তক্ষরণ হচ্ছে তা বেশ বুঝতে পারছি। আমি সহ্য করতে পারছি না, আর আপনি তো। আমি এখন ঘুমাবো না, তুমি ঘুমিয়ে পড়ো। আরদিনের কথা শুনে ভ্রুযুগল কুঞ্চিত করলো আভা। কিছু একটা ভেবে ওর পা দুটো ভাঁজ করে বসলো। তারপর আরদিনকে ইশারা করে তার কোলে মাথা রেখে শুতে ইঙ্গিত করলো। আরদিন বারণ করতে চেয়েও কেন যে বারণ করতে পারল না, নীরবে তার মাথাটা হেলিয়ে দিল আভার কোলে। আরদিন শুতে আভা ও ডান হস্ত দ্বারা আরদিনের মাথার চুলের ভাঁজে আঙুল চালাতে লাগলো। ক্লান্ত শ্রান্ত থাকায় শোয়ার পরই আরদিন ঘুমের অদল দেশে তলিয়ে যায়। আভা কিছুক্ষণ আরদিনের দিকে তাকিয়ে থাকে। দেখেই বোঝা যাচ্ছে মানুষটা বেশ ক্লান্ত, চোখে মুখে ক্লান্তির ছাপ দৃশ্যমান। টানা 3 দিন যাবৎ অনুষ্ঠানের আয়োজন, বউয়ের সেবা যত্ন করা, তারপর কাজ শেষ হতে অফিস, তার উপর আজ যে ঝড়টা বয়ে গেল, তার মনের মাঝে ভাবতে ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসলো। আরদিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সেও ঘুমিয়ে পড়ে বুঝতে পারল না। সকালে দরজায় করাঘাত আর কারো ডাকাডাকিতে সর্বপ্রথম ঘুম ভাঙল আভার। ঘুম থেকে উঠতে যাবে, হঠাৎ নিজের শরীরের উপর ভারী কোনো বস্তুর ওজন অনুভব করতে। সেদিকে চাইল আভা, দেখলো আরদিন ঘুমিয়ে আছে। তার মানে উনি এখন ওঠেননি। ভালো হয়েছে, ঘুমাচ্ছে যখন ঘুমুক, ডাকাডাকি করবো না, আজ শনিবার, অফিস বন্ধ। আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিক, শরীরের ক্লান্তি ভাবটা দূর হয়ে যাবে। এই ভেবে আভা খুব সচেতনতার সাথে আরদিনকে তার কোল হতে বালিশে শুইয়ে দেয়। অতপর উঠে গিয়ে দরজা খুলতে দেখে আফি খাবারের ট্রে হাতে দাঁড়িয়েছে। আফিকে দেখে আভা বলল, এত সকাল সকাল ডাকাডাকি করছিস কেন? ঘড়ি দেখেছিস? না, সুযোগ পাইনি, তার আগেই তোর জন্য ডাকাডাকির জন্য উঠে পড়েছি। তৎক্ষণাৎ আফি কিছুটা দুষ্টুমির স্বরে বলে, উফস, প্রাইভেট মোমেন্ট ডিস্টার্ব, সরি। আচ্ছা এটা বল, শেষ রাতের বাসরাত কেমন কাটালি? হুম হুম। থাপ্পড় খাবি কুত্তি, তেমন কিছু হয়নি আমাদের মাঝে, ট্রে দে আর ভাগ। চল ছোটি, বল না কি হয়েছে। আভারানি বল না, বল বল। পরে বলবো, এখন বল কয়টা বাজে? পরে সত্যি বলবি তো? বলবো, সময়টা বল। এখন সকাল 9:30 বাজে। কি, এত সকাল হয়ে গেছে? আল্লাহ, আগে ডাকিসনি কেন? বাহ, হ্যাঁ তখন বলছিলি এত সকাল সকাল কেন ডাকাডাকি করছিস? যেই না বললাম 9:30 বাজে, অমনি আগে কেন ডাকিনি? আচ্ছা সরি, তুই খাবার ট্রেটা দিয়ে যা, আমি কিছুক্ষণের মধ্যে নিচে আসছি। আচ্ছা, জিজু ওঠেনি? না রে, উনি খুবই ক্লান্ত, তাই ঘুমটা বেশ গাঢ় হয়েছে আজ। বুঝতেই পারছিস, 3 দিনে অনেক খাটাখাটি করেছে অনুষ্ঠানের জন্য, নির্ঘুম কাটিয়েছে, তাই আর ডাকিনি। 3 দিনের কাজ নাকি অন্য কিছুর জন্য আমাকে বলতে হবে না জানো, আমি সব কিছু জানি। ফাজিল মাইয়া, যা ভাগ, আসছি আমি। যাচ্ছি যাচ্ছি, তুই আয়। সকাল 10:30। আরদিনের ঘুম ভাঙল। রুমের চার ধারে তাকাতে দেখলো আভা রুম এলে। আরদিন বুঝতে পারল আজ বেশ বেলা করে ঘুমিয়েছে ও। অগত্যা বিছানা ছেড়ে ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে পা বাড়ালো আরদিন। ফ্রেশ হয়ে এসে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসলো ও। সিঁড়ির শেষ ধাপ অতিক্রম করবে আরদিন দেখল সকলে একযোগ হয় ড্রয়িং রুমে বসে আছে। সকলের হাতে চায়ের কাপ, আর তারা নানান কথায় ব্যস্ত। আরদিনকে নামতে দেখে সাদমান হক বললেন, কি ইয়াংম্যান, এখন কেমন লাগছে? বেশ ক্লান্ত ছিলে দেখছি, আজ বেশ বেলা করে ঘুম ভালো। আসো আসো, পাশে বসো। শ্বশুর মশাইয়ের কথা শুনে আরদিন একটা হাসি দিয়ে ওনার পাশে বসল। বসার কিছুক্ষণ সময় পর আভা এসে এক মগ কফি আরদিনের দিকে বাড়িয়ে দেয়। কফি নেওয়ার বাহানায় সকলের অগোচরে আরদিন আভাকে কিছু একটা ইশারা করতে। আভা মাথা নেড়ে তাকে আশ্বস্ত করে জানালো সবকিছু ঠিকঠাক আছে, এভরিথিং ইজ নর্মাল। আরদিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অতঃপর জামাই শ্বশুর দুজন কথায় ব্যাকুল হয়ে উঠল। এক পর্যায়ে সাদমান সাহেব নিজের পকেট হতে একটা চাবির গোছা বের করলেন। আভাকে ডেকে আরদিনের পাশে বসিয়ে দুজনের হাতে চাবির গোছাটা গুজে দিয়ে বললেন,
তোমাদের বিয়ে উপলক্ষে আমার তরফ থেকে আমার আভামা ও 8 দিনের জন্য ছোট্ট একটা উপহার। তোমাদের দুজনের জন্য একটা ফ্ল্যাট কিনেছি। আশা করি দুজনের কেউ এতে অমত করবে না। চাবিটা ফ্ল্যাটের চাবি। আরদিন না করতে যাচ্ছে, তার আগেই সাদমান সাহেব চুপ করিয়ে দিলেন। বললেন, আমি 4 কন্যার পিতা। আমার ছেলে নেই তুমি জানো। তুমি আমার প্রথম জামাই। জামাই কম ছেলে বেশি। আমার এত সম্পদ আমার 4 মেয়েরই প্রাপ্য। তাই না করো না। ভাবছো আমার এত টাকা কোথা থেকে আসলো? আমি চাইলে বেশ আয়েসে জীবন কাটাতে পারি, কিন্তু করতে ইচ্ছে করে না। যা পাচ্ছি সব ব্যাংকে জমা রাখছি 4 মেয়ের ভবিষ্যতের জন্য। এটা তোমার প্রাপ্য দিন, নিতে হবে তোমাকে। আমি বারণ শুনছি না। বেআই সাহেব, আপনি কিছু বলুন। মিসেস অ্যান্ড মিস্টার চৌধুরীও সায় জানালেন। আভার মা তিনিও বানাতে লাগলেন। আভার মাথা তুলছে চাবিটা রাখতে রাজি হওয়ার জন্য। মিসেস অ্যান্ড মিস্টার চৌধুরীও সায় জানালেন। আভার মা তিনিও বানাতে লাগলেন। আভাও মাথা তুলাচ্ছে চাবিটা রাখতে রাজি হওয়ার জন্য। অগত্যা একদিন রাজি হয়। এতে সাদমান সাহেব বেশ খুশি হন। অথচ তিনি কিসের জব করেন সেটা কেউই জানল না, কেউ জিজ্ঞাসাই করলো না। থামাচাপা পড়ে রইল প্রশ্ন এবং উত্তর দুটোই। ড্রয়িং রুমে বসারত প্রতিটা মানুষের এখন ধ্যান জামাই শ্বশুরের কথার দিকে। অপরদিকে নব্য প্রেমে পড়া 2 জোড়া প্রেমিক যুগল, তাদের সেদিকে কোনো খেয়াল নেই। এতক্ষণ যাবৎ ড্রয়িং রুমে কি হয়েছে সে সম্পর্কে তারা 4 জন অজ্ঞাত। তারা ব্যস্ত তাদের প্রেমালাপে। ইশারা ইঙ্গিতের মাধ্যমে 4 জন মানুষ প্রণয় আদান প্রদানে মত্ত। তাদের এমন সাইলেন্ট প্রণয় কেউ না দেখলেও আভা দেখেছে। সেও দেখতে পেত না যদি না আর দিন তখন চিমটি কেটে ডানে তাকাতে না বলতো। সে বুঝতে পারছে 4 জনের কষ্ট হচ্ছে ভরা মজলিসে এভাবে প্রেম করতে। বড়দের সম্মান রক্ষার্থে 4 জন না পারছে, কিছু বলতে না পারছে, আলাদাভাবে উঠে গিয়ে একান্তে কথা বলতে। তারই বোন, বান্ধবী, দেবর, ভাইতুল্য, সিয়াম 4 জনই প্রেম করছে। ভাবা যায় এগুলো থলে থলে এইসব। তাই সে গলা খাঁকিয়ে বলল, মা বাবা আপনারা কথা বলুন, আমি একটু আসছি। নীরা, আফি, নিধির ভাইয়া, সিয়াম ভাইয়া আপনারাও আসুন। একা একা বসে বোরিং ফিল করছেন? আমার কথাই 4 জন যেন হাঁপ ছেড়ে বাঁচল। আদতে কি তাই? হাসি মুখে 4 জন ড্রয়িং রুম হতে প্রস্থান করল। উপরে উঠে আভা 4 জনকে তার রুমে আসতে বলে সে চলে যায়। 4 জনকে একসাথে রুমে ডাকতে দেখে 4 জনই একটু অপ্রস্তুত হয়ে পড়ে। একে অপরকে নানান কথা জিজ্ঞাসা করতে করতে রুমে পৌঁছায়। 4 জনকে রুমে আসতে দেখে আভা কোনো জড়তা ছাড়াই প্রশ্ন করে, 4 জনের মাঝে কি চলছে? 4 জন একসঙ্গে বড়সড় একটা ঢোক গিল। যে ভয়টা পাচ্ছিল তাই হলো। আভা পুনরায় বলল, মিথ্যা বলার চেষ্টা করবেন তো মেজর সাহেবকে বলে দিব একদম, তখন বুঝবেন কত ধানে কত চাল। সকলে বুঝতে পারছে আর উপায় নেই, তাই নিধির প্রথমে শুরু করে। আমাকে ভাবি আপু, আমি নীরাকে তোমাকে দেখার পর থেকেই ভালোবাসি। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলে। সব শুনে আভা হতবাক। নীরা মাথা নত করে দাঁড়িয়ে আছে। নিধিরের কথা শেষ হতে আভা বলে, আমি কিছু টাচ করেছিলাম কাল, কিন্তু ব্যাপারটা এত দ্রুত এগিয়ে যাবে ভাবিনি। আপনাদেরটা বুঝলাম, কিন্তু আফিকে ইঙ্গিত করে আফি তোরটা কিভাবে হলো? আমি যতদূর জানি সিয়াম ভাই তোকে জমের মতো ভয় পায়, তাহলে কিভাবে সম্ভব হলো বল? ফ্রু কুচকিয়ে প্রশ্ন করল। সিয়াম রীতিমতো ঘেমে অর্ধেক ভিজে গিয়েছে। আফি একবার সিয়ামের দিকে একবার আভার দিকে তাকিয়ে ইতস্তত বোধ করে বলে, মানে আভারানি আমি? হ্যাঁ, তুই তুই কি? মানে আমি ওনাকে পছন্দ করি। জিজু আর উনি যেদিন মিশনে গিয়েছিলেন সেদিন থেকেই ওনাকে আমার ভালো লাগতে শুরু করে। তারপর বাকিটা কালকে বলেছি। বাহ, খুব ভালো। তলে তলে 4 জনের মাঝে এইসব চলছে? আমি তো জানতেই পারতাম না যদি মেজর সাহেব ইশারা করে না দেখাতেন আমায়। 8 দিনের কথা শুনে উপস্থিত সকলে ভয় পেয়ে যায়। সিয়ামের 2 চোখ ছলছল করছে জলে। পলক ফেললে যে কোনো মুহূর্তে জল গড়িয়ে পড়বে। তা দেখে আভা বেশ মজা পেল। সকলকে ভয় দেখাতে 8 দিনকে নিয়ে অনেক কিছু বলতে শুরু করলো। 4 জনই বেশ বড়সড় বিপদে পড়েছে তা বুঝতে পারছে। নীরা মাথা নত অবস্থায় শুরু থেকে এখন অবধি একই ভঙ্গিতে রয়েছে। আফি শুরুতে ভয় পেলেও এখন নেই, সে স্বাভাবিক। সিয়াম ছলছল নয়নেই তাকিয়েছে। নিধিরের অবস্থা বোঝা যাচ্ছে না, সে কিছু একটা ভাবার প্রয়াস চালাচ্ছে। আকস্মিক 8 দিন সকলের পেছন হতে বেরিয়ে এসে আবহাওয়ার কানে কিঞ্চিত সামনে তাকাতে সে নিজেও ভয় পেয়ে গেল। এতক্ষণ যাবৎ বহুত মিথ্যা বলেছে, যদি কোনো কিছু শুনে থাকে তাহলে তার কপালে শনি রবি আছে, হলেও দেয়। 8 দিন বলল, ওদের মিথ্যা কেন বলছো তুমি? আমি কিছুই বলিনি তোমাদের। অন্বেষা মিথ্যা বলছে। বরং আমি খুশি তোমরা তোমাদের জীবনসঙ্গী বেছে নিতে পেরেছো এই ভেবে।
তোমরা এখন প্রাপ্তবয়স্ক, ভালো মন্দ বিচার করার মতো যোগ্যতা তোমাদের আছে। মানছি নীরা কিছুটা অবুঝ, কিন্তু নিধির খারাপ নয়, মানিয়ে নিতে পারবে, তাই না নীরা? আরদিনের প্রশ্নে নীরা মাথা তুলে হ্যাঁ বোঝায়। তাতে আরদিন খুশি হয়, বলে তোমরা এখন যেতে পারো, একে তো আমি দেখছি। সকলে আরদিনের বিচার বুদ্ধি দেখে খুশি হলো। নিধির তার ভাইকে জড়িয়ে ধরে নীরাকে নিয়ে চলে যায়। সিয়াম যেতে আরদিন তাকে বাধা দিয়ে তাকে জড়িয়ে ধরে, কানে কানে বলে তুমি একটা আস্ত গর্ধব সিয়াম, গর্ধবই রয়ে গেছো, বদলালা না একটু। আফসোস, আমার সাথে থেকেও কিছু শিখতে পারলে না। গার্লফ্রেন্ডের সামনে কেঁদে কেটে মান সব শেষ করে দিলে। তুমি ইতিহাস গড়বা, তোমার কপালে শনি আছে, যাও। কথাগুলো বলে ছেড়ে দিল আরদিন। আফিস সিয়ামের দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। এ ছেলে শুরু থেকে ভয় পেত, এখনও ভয় পায়। ভবিষ্যতেও যে এমনটাই ধারাবাহিকভাবে চলবে বেশ বুঝতে পারছে আফি। আজ 1 সপ্তাহ পর। আপডেট কি সিয়াম? খুব খারাপ স্যার, যাকে বলে অত্যন্ত ভয়াবহ। সব কিছু শোনার পর সহ্য করতে পারবেন তো স্যার? সিয়াম, আমি ততটাও দুর্বল না যতটা তুমি ভাবছো। মানুষটা আমার মামা হলেও দুজনের মাঝে এখন আর সেই সম্পর্কটা নাই, ছিল আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগ পর্যন্ত। এখন উনি অপরাধী, আমি কর্তব্যরত অফিসার, আর আমার কর্তব্য হচ্ছে আর আমার ডিউটি হচ্ছে তাকে কঠোরতম শাস্তি দেয়া। মানুষটা আমার বোনের খুনি, তার জন্য 1000 পরিবার হারিয়েছে তাদের আপনজনকে। আমার মার মতো হাজারো মা কেঁদে বুক ভাসিয়েছে সন্তান হারার শোকে। তাকে তো ছেড়ে দেওয়া যায় না, তুমি বলো? স্যার, আমার মামা। মামা নয়, মিস্টার মিনহাজুল শেখ বলো। ওকে স্যার। মিস্টার মিনহাজুল শেখ একজন পিপলিস্ট হলেও সকলের অগোচরে তিনি কালো কারবারের সাথে যুক্ত। যত রকম অসাধু অবৈধ কাজ আছে সব কিছুর সাথে উনি পরোক্ষভাবে যুক্ত আছেন। জনসেবার নামে তিনি বড় একটা চক্রের সাথে জড়িত, যাদের কাজ হচ্ছে বোমা তৈরি করা, দেশীয় অস্ত্র বিদেশে পাচার করা। তাদের দলের একজন হেড লিডার রয়েছেন, তিনি মহিলা নাকি পুরুষ কেউই ঠিকঠাক জানে না। কেউ বলে তাদের হেড লিডার একজন মহিলা, কেউ বলে হেড লিডার পুরুষ। উনি কখনোই সামনে আসে না, যা করার ওনার সবচেয়ে কাছের লোকদের নির্দেশ করেন। বাকিরা দলের অন্য লিডাররা পরিচালনা করে। এবং কি উনি কি আমাদের দেশের লোক নাকি অন্য দেশের সে সম্পর্কেও কেউ অবগত নয়। আর সেই দলের একজন বিশেষ এবং হেড লিডারের কাছে মানুষ মিস্টার মিনহাজুল শেখ কয়েক মাসের জন্য কোনো এক বিশেষ কাজে দেশে এসেছেন। সেটা কি এখনও জানতে পারিনি, 2-1 দিনের মাঝে জানতে পারবো। 1 সপ্তাহ এইটুকু জানার সম্ভব হয়েছে স্যার। আগামী সপ্তাহে ওনাদের দল বড় একটা অ্যামাউন্টের অস্ত্র পাচার করতে যাচ্ছেন। সিলেটের মিশনের চেয়ে অত্যন্ত ভয়াবহ এবং নৃশংস। আমাদের যেভাবে হোক না কেন সেটা প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। দেশীয় অস্ত্র, এটা আমাদের দেশের সম্পদ, দেশ থেকে কোনোভাবেই বিদেশের মাটিতে পাঠানো যাবে না। মিটিংয়ের ব্যবস্থা করো সিয়াম। ইয়েস স্যার। বাট স্যার, আপনি সব খবর পেলেন কিভাবে? তুমি যেভাবে জেনেছো সেভাবেই, আশা করি বুঝতে পারছো। এখন ইমিডিয়েটলি মিটিংয়ের ব্যবস্থা করো। ইয়েস স্যার। সিয়াম সেখান থেকে বেরিয়ে যায়। বড় বড় সরকারি কর্মরত অফিসারদের গুপ্ত কিছু সহচর থাকে, যারা নানান অপকর্মের সাথে দলের সদস্য হিসেবে যুক্ত থাকলেও তাদের মূল কাজ হচ্ছে কোথায় কি হচ্ছে, কখন হবে, কিভাবে হবে, কারা করবে, সেসব বিষয়ে উপর মহলের কাছে ডিটেলসে খবর পৌঁছে দেওয়া। আর দিনেরও তেমন কিছু সহচর হয়েছে। এই 1 সপ্তাহ ধরে তার মামার সম্পর্কে যতটুকু পেরেছে ইনফরমেশন জোগাড় করেছে। সেই সূত্রে দেশীয় অস্ত্র পাচারের খবরটা জানতে পেরেছে আরদিন। দ্বীপ্রহর আভা নিধিরের সাথে কথোপকথন শেষ করে 2 কাপ কফি বানানোর জন্য নিচে যাওয়ার উদ্দেশ্যে নিধিরের রুম হতে বেরিয়ে আসে। কিছুটা দূর হেঁটে সিঁড়ির কাছটাতে আসতে পেছন হতে কারোর প্রবল ধাক্কায় সিঁড়িতে মুখ থুবড়ে পড়ল। যেহেতু আভা একদম সিঁড়ির মুখোমুখি ছিল, পড়তে পুরো সিঁড়ি গড়াতে গড়াতে একদম সিঁড়ির শেষ প্রান্তে এসে পড়ল। আভা যখন পড়ে যায় তার ঠিক পূর্বে সে স্পষ্ট অনুভব করল পেছন হতে কেউ একজন তাকে বেশ জোরে ধাক্কা দিয়েছে, যার দরুন সে পড়ে গিয়েছে এবং সরে পড়তে অজ্ঞান হওয়ার আগে ঝাপসা চোখে দেখছিল কাউকে সিঁড়ির কাছে পিলারটার পিছু লুকাতে। আভা কোনো রকমে শব্দটুকু করতে পারল না। তার মনে হচ্ছে সে বুঝি এই পৃথিবীর মায়া ত্যাগ করে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। চোখ বুজার আগে একবার চেষ্টা করল তার মেজর সাহেবের মুখটা মনে করার, কিন্তু সে সময়টুকু পেল না। তার পূর্বে সব কিছু অন্ধকার হয়ে আসলো, তলিয়ে গেল অন্ধকার গহীন অতলে।
শত্রু আমাদের ক্ষতি করার জন্য কখন কিভাবে উৎপেতে বসে থাকে তা বোঝা বড্ড মুশকিল। তারা সুযোগের সন্ধানে থাকে, সুযোগ পেলে ঝোপ মেরে খুব মারায় শত্রুর চিরায় চরিত বৈশিষ্ট্য। মুনা যেন সে সুযোগেরই অপেক্ষায় অপেক্ষমান ছিল। অবশেষে আজ সেই সন্ধিক্ষণ এসেই পড়ল। অতঃপর পথের কাঁটা সরানোর মতো শুভ কাজটা করতে এক মুহূর্ত বিলম্বিত করল না মুনা। তীব্রহর মুনা এসেছিল আরদিনের খোঁজে। আরদিনের জব সম্পর্কে মুনা সম্পূর্ণ অজ্ঞাত। সে জানে আরদিন কোনো প্রাইভেট কোম্পানিতে জব করে। অগত্যা সে ভেবেছিল নতুন নতুন বিয়ে হয়েছে, নিশ্চয়ই অফিস থেকে ছুটি নিয়েছে এবং ছুটি কাটাতে বাড়িতে রয়েছে। সে ভাবনায় মুনা চৌধুরী মেনশন এসেছিল, কিন্তু রুমে যেতে যখন দেখলো রুমে কেউই নেই, ইভেন আভাও নেই, তখন রুম হতে বেরোতে যাবে তৎক্ষণাৎ দরজার কপাটের কাছে দাঁড়িয়ে মুনা দেখতে পেল আভা নিধিরের রুম হতে বেরিয়ে আসছে। দেখে মনে হচ্ছে ড্রয়িং রুমে যাবে। সে অনুমানে মুনা পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। তখনই আভার ক্ষতির করার চিন্তাটা ওর মাথায় ঘুরপাক খায়। আভা যখন সিঁড়িতে পা রাখতে যাচ্ছিল, ঠিক তখনই পর্দার আড়াল হতে বেরিয়ে এসে আভাকে ধাক্কা মারে মুনা। প্রবল ধাক্কার ফলে আভা অনেকটা সিঁড়ি অতিক্রম করে গড়িয়ে পড়ছিল। সেই দৃশ্য দর্শন মাত্র মুনার প্রফুল্ল মনটা আনন্দ উল্লাসে মেতে উঠল। আভা ফ্লোরে গড়িয়ে পড়ে চোখ বন্ধ করে নেওয়ার কিয়ৎক্ষণ পরে মুনা চারদিক একবার পরখ করে অবিলম্বে বাসা থেকে বেরিয়ে যায়। মুনা চৌধুরী মেনশনে এসেছিল, দারোয়ান ব্যতীত দ্বিতীয় কারোর জানা নেই। আজ সময়ও যেন মুনার অনুকূলে। নিধির বসে আছে কফির অপেক্ষায় আর ভাবছে আভা কেন এখন আসছে না। বেশ সময় হয়েছে, কফি বানাতে গিয়েছে সে। কফি বানাতে এত সময়ের প্রয়োজন পড়ে না। কিচেন রুমে কোনো গোলমেলে হয়নি তো? ব্যাপারটাকে পরিদর্শন করতে নিধির তার রুম হতে বেরিয়ে আসলো। আভাকে ডাকতে ডাকতে করিডোর পেরিয়ে সিঁড়ির কাছটা এসে নিচের দিকে দৃষ্টিপাত করা মাত্র সিঁড়ির প্রতিটা ধাপে ধাপে সে রক্ত দেখতে পায়। সহসাই সিঁড়িতে রক্ত দেখতে পেয়ে নিধিরের কলিজাটা মুচড়ে উঠল। দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখলো ইতিমধ্যে ফ্লোরে যেন ছোটখাটো একটা রুধির ফোঁয়ারা বয়ে গিয়েছে, আর আভা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে লুটিয়ে পড়ে রয়েছে। আভাকে এই অবস্থায় দেখে নিধিরের সর্বাঙ্গ কাঁপুনি দিয়ে উঠল। মা বলে একটা চিৎকার দিয়ে ফ্লোরে আভার পাশে বসে পড়ল। আবার রক্তাক্ত অচেতন দেহটা নিজের দু হস্তে উঠিয়ে ওর উরুর উপর রাখলো। ভাবি আপু বলে কয়েকবার ডাকলো। দুপুর সময়, এই সময়টায় বই পড়ার মিসেস চৌধুরীর নিত্যদিনের অভ্যেস। স্টাডি রুমে রবীন্দ্রনাথের মালঞ্চ উপন্যাসটি পড়ছিলেন তিনি। অকস্মাৎ নিধিরের ডাকে তিনি বিচলিত হয়ে ওঠেন। অজানা কারণে বুকের ভেতরটা ঢিপঢিপ করে উঠল ওনার। কোনো মতে বইটা টেবিলের উপর রেখে স্টাডি রুম থেকে ছুটেই বেরিয়ে আসলেন তিনি। ড্রয়িং রুমে আসতে আভাকে রক্তাক্ত অবস্থায় দেখা মাত্র তিনি রীতিমতো হতভম্ব হয়ে যান। বিস্ময় ও ভীতি উভয় অনুভূতি অনুভব করলেন, অস্থির অস্থির বোধ করলেন। আভার এই অবস্থা দেখে তিনি কোনো এক ঘোরে চলে গিয়েছে। সহসা নিধিরের ডাকে ওনার সম্বিত ফেরে। নিধির তার মাকে বলে, মা, তুমি রামু কাকাকে বলো গাড়ি বের করতে। অনেক রক্ত বেরিয়ে গিয়েছে, না জানি কখন থেকে এভাবে পড়ে আছে। কিন্তু এসব কিভাবে হলো নিধির? আমি জানি মা, এখন প্রশ্ন ছাড়ো, পরেও তো জানা যাবে, তাই না? তুমি মারিয়াকে বলো ভাইয়াকে ফোন দিয়ে সিটি হসপিটালে যেতে, আর তুমি আমার পিছু পিছু আসো। কথাটা বলে নিধির আভাকে কোলে উঠিয়ে বেরিয়ে যায়। মিসেস চৌধুরী বিলম্বিত না করে মারিয়াকে ফোন করতে বলে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। ভারী শরীরটা কোনোমতে টেনে টুনে নিধিরের আগে গাড়ির কাছে পৌঁছান আর রামুকে বললেন, রামু, দ্রুত গাড়ি বের কর, আভাম্মার অবস্থা বেশ খারাপ। মালকিনের আদেশ পাওয়া মাত্র তড়িঘড়ি গাড়ি বের করেন রামু। নিধির আভাকে নিয়ে গাড়িতে উঠে বসতে রামু গাড়ি স্টার্ট দেয়। 20 মিনিট অন্তর আভাকে নিয়ে সিটি হসপিটালে পৌঁছায় নিধি। হসপিটালে যেতে নিধির ডক্টর তারিকুল ইসলামের নাম ধরে ডাকতে লাগে। চৌধুরী বাড়ির পরিচিত ডাক্তার তারিকুল তখন পেশেন্ট দেখে সবেমাত্র কেবিন থেকে বেরিয়ে নিজের চেম্বারের দিকে এগিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে নিধিরকে উচ্চস্বরে চিৎকার করতে দেখে তিনি দ্রুত সেদিকটায় এগিয়ে যান। নিধিরের কোলে আর দিনের স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখে সময় ব্যয় না করে ওটিতে নেওয়ার পারমিশন দিলেন তিনি। কিছু নার্সরা আভাকে নিয়ে ওটিতে পৌঁছতে ডক্টর তারিকুল ট্রিটমেন্টের শুরু করে দেয়। মিটিং রুমে ব্যস্ত আর্থিন তখন সিয়ামকে মিটিংয়ের ব্যবস্থা করতে বলেছিল। সাথে 2 ঘন্টা পর মিটিং হবে, সকলে যেন সে প্রস্তুতি নেয় এই আপডেটটাও জানিয়ে দিতে বলেছিল। সে অনুযায়ী এই মুহূর্তে সকলে মিটিং রুমে বসে আছে সিয়ামও।
মিটিংয়ে উপস্থিত সকল সদস্যদের সম্মুখে মিনহাজুল শেখ ও তার দলের পাচার সংক্রান্ত সমস্ত তথ্য একের পর এক উপস্থাপনা করছিল আরদিন। সেই সময় তার ফোনের স্ক্রিনে বাড়ির ল্যান্ডলাইনের নাম্বারটা ভেসে উঠল। গুরুত্বপূর্ণ নয় ভেবে প্রথমে ফোনটা কেটে দেয় আরদিন, অতঃপর মিটিংয়ে মনোনিবেশ করে। কিন্তু ফোন কাটার পরও বারবার ফোন করছিল দেখে আরদিন এক্সকিউজ মি বলে অল্পক্ষণের জন্য সাইডে গিয়ে কলটা রিসিভ করে। ফোনটা কানে ধরতেই ওপাশ হতে মারিয়ার এক বাক্য শুনে আরদিন স্তব্ধ হয়ে পড়ে। মারিয়ার কথাটা শুনে তার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু মারিয়াও মজা করার মেয়ে না, তাই বলল, মারিয়া, তোর ভাবিকে এখন কোথায় নিয়ে গেছে? বড় ভাই নতুন ভাবিরে ছোট ভাই সিটি হাসপাতালে নিয়ে গেছে। মা আমারে কইছে আপনারে ফোন দিয়ে কইতে আপনি যেন তাড়াতাড়ি সিটি হাসপাতালে যান। তাড়াতাড়ি যান বড় ভাই, নতুন ভাবির অবস্থা ভালো না, খুব খারাপ, রক্তে পুরা শরীর ভইরা গেছে, মাথাটাই বেশি আঘাত পাইছে। তুই ফোন রাখ মারিয়া, আমি এক্ষুনি যাচ্ছি। ফোন রেখে আরদিন মিটিং রুমে এসে বলে, গাইজ আই এম এক্সট্রিমলি সরি, এই মুহূর্তে মিটিং চালিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ আগে বাসা থেকে ফোন এসেছে, অন্বেষা বেশ গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করেছে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় বেশ আঘাতের ফলে ওর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এখন সিটি হসপিটাল ভর্তি, আই হ্যাভ টু গো দেয়ার প্লিজ। আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি জানি মাঝপথে এভাবে মিটিং ছেড়ে দিয়ে যাওয়াটা শোভনীয় না, কিন্তু না যেহেতু কোনো উপায় নেই, কালকে পুনরায় মিটিং হবে। সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী প্লিজ। আরদিনের এহেন উক্তিতে একজন অফিসার দাঁড়িয়ে বলল, স্যার প্লিজ বারবার ক্ষমা চাইবেন না, ম্যাম যখন অসুস্থ আপনার যাওয়াটা অতীব জরুরি, মিটিং কালকে হলেও ক্ষতি নেই। উপস্থিত সকলে এই মন্তব্য মত পেশ করে। আরদিন ধন্যবাদ জানিয়ে সিয়ামকে নিয়ে দ্রুত হসপিটালে রওনা হয়। সকলে হসপিটালে উপস্থিত। সাদমান সাহেব ও মিস্টার চৌধুরী করিডরময় পায়চারি করছে, বাকিরা সকলে কান্নাকাটি করছে। আরদিন হাঁপাতে হাঁপাতে পৌঁছাতে সর্বপ্রথম মীরা ওকে দেখতে পেল। কোনো দিকে না তাকিয়ে ছোট্ট মীরা এসে জাপটে জড়িয়ে ধরে আরদিনকে। ভাইয়া, আপুর কি হয়েছে তুমি বলবে? কেউ আমাকে কিচ্ছু বলছে না। আপুর গায়ে এত রক্ত কেন? মা তুবা আপু কেউ বলছে না, বলো না কি হয়েছে। কথাগুলো বলেই মীরা কাঁদতে আরম্ভ করে। ফোনে রক্তাক্ত শরীর দেখে ছোট্ট মীরা বেশ ব্যাকুল হয়ে পড়েছে। মীরার কথার পিঠে কি জবাব দেবে তা ভেবে পেল না আরদিন। ও নিশ্চুপ মীরার কান্নারত মুখটার দিকে চেয়ে রইল। হৃদয়ে তার রক্তক্ষরণ হচ্ছে। মীরার প্রশ্নের জবাবে যে ওর কাছে নেই, অগত্যা মিথ্যা সান্ত্বনা দিয়ে মীরাকে ভুলিয়ে রাখার অভিপ্রায়। ঠিক সেই মুহূর্তে নিধির কোথা হতে হন্তদন্ত হয়ে ছুটে এসে মিস্টার চৌধুরীর সামনে দাঁড়ালো আর বলল, বাবা, ভাবি আপুর অবস্থা খুবই ক্রিটিক্যাল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে প্রচুর রক্ত লেগেছে। অলরেডি 2 ব্যাগ দিয়েছি, আরও 1 ব্যাগ লাগবে, কিন্তু কোথাও পাচ্ছি না। নিধিরের কথার মাঝে আরদিন পেছন থেকে সামনে এসে শুধালো। অন্বেষার ব্লাড গ্রুপ কি নিধির? হঠাৎ ভাইকে দেখে নিধির বেশ আহত সুরে বলল, ও পজিটিভ ভাইয়া। আরদিন কিছু বলবে তার আগে সিয়াম পেছন হতে বলে উঠল, স্যার আমারও পজিটিভ। আপনি তো জানেন ম্যামকে আমি রক্ত দিতে ইচ্ছুক, না করবেন না? সিয়ামের উক্ত কথায় আরদিন ক্ষণিকের জন্য নেত্রদয় বন্ধ করলো। অতঃপর চোখ মেলে কৃতজ্ঞ চোখে সিয়ামের দিকে চাইল। স্যারের এহেন দৃষ্টির মানে বুঝতে পেরে সিয়াম মাথা নাড়িয়ে না কিছু একটা বুঝালো। তারপর নিধির, আরদিন, সিয়াম 3 জনে ডক্টর তারিকুলের নিকট পৌঁছায়। ডক্টর সিয়ামের ব্লাড টেস্ট পরীক্ষা করে ওর ব্লাড নিতে অনুমতি দেন। মীরাকে কোলে নিয়ে উঠে বরাবর দাঁড়িয়ে আছে আরদিন। বাহির থেকে ভেতরে যতটুকু দেখা সম্ভব সেদিকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ও। তার ভেতরটায় কি চলছে সে কাউকে বোঝাতে পারছে না। মনে হচ্ছে বারবার কলিজায় কেউ অজস্র ছুরিকাঘাত করেছে। প্রিয়তমাকে এভাবে হসপিটালের বেডে জীবন মৃত্যুর সাথে লড়াই করতে দেখে কোনো স্বামী ঠিক থাকতে পারে না। মানুষটা যদি হয় প্রাণের চেয়ে প্রিয়তমা অর্ধাঙ্গিনী, তাহলে সে ব্যথা যেন তিলে তিলে মরণ নাশের সমতুল্য। সে ভেবে পাচ্ছে না মেয়েটা এতটা কেয়ারলেস কিভাবে হলো। একবার সুস্থ হোক তখন বুঝাবে। জিজ্ঞাসা করব, আমাকে কষ্ট দিয়ে তুমি কি শান্তি পাও? মুনা বেশ আতঙ্কে আছে, বুক দুরু করছে ওর। আজ যা হলো কেউ যদি ভুলক্রমে জানতে পারে মুনার কি হবে সেটা ভাবতেও রক্ত হিম হয়ে আসছে। সজ্ঞানে কাউকে বার্নার করবার মতো এত বড় কাণ্ড কারখানা করে চৌধুরী বাড়ি থেকে ফিরে এসে রুমের দ্বার বন্ধ করে চুপচাপ বসে আছে ও। এখনো রুমের বাইরে বের হয়নি। মিনহাজুল শেখ এসেছিলেন অফিসের কিছু জরুরি ফাইল নিতে। মেয়ে রুমের দরজার পাশে দাঁড়িয়ে মুনাকে ডাকলেন তিনি। ভেতর থেকে কোনো রকম সারা শব্দ না পেয়ে তিনি দ্বার ঠেলতে বুঝতে পারলেন ভেতর থেকে দরজা লক করা। অগত্যা বেশ কয়েকবার দরজায় কড়া ঘাত করলেন তিনি।
কিন্তু মুনার কোনোরূপ রেসপন্স না পেয়ে একটা সময় তিনি বেশ ঘাবড়ে যান। আর দিনের বিয়ে হয়ে গিয়েছে বলে মেয়েটা নিজের সাথে খারাপ কিছু করে ফেলেনি তো? আগেও করার চেষ্টা করেছিল, সেসব কথা তিনি কাউকে বলেননি। চেষ্টা করেছিলেন ধামাচাপা দিয়ে নিজের মাঝে রাখতে, তাই ভয়টা জেগে ধরে। একটা সময় তিনি ধাক্কাধাক্কি করতে লাগলেন। এমন উচ্চ শব্দের আওয়াজ পেতে মুনার সম্বিত ফিরল। ভাবনা ছুতো হতে দেখলো ওর পাপা ডাকছে। মনে হচ্ছে দরজা না খুলে দরজা ভেঙে তবেই ক্ষান্ত হবেন তিনি। মুনা নিজেকে ধাতস্থ করে বসা থেকে উঠে গিয়ে দ্বার খুলে দিল। দ্বার খুলতে মিনহাজুল শেখ হুড়মুড় করে রুমে ঢুকে প্রথমে মেয়েকে পরখ করলেন। মুনা সুস্থ আছে দেখে স্বস্তির শ্বাস নিলেন। জিজ্ঞাসা করলেন, এইভাবে দরজা বন্ধ করে রেখেছিলে কেন? কি করছিলে? কখন থেকে ডাকছিলাম আমি? বাবার ধমকে মুনা ভয় পেয়ে যায়। সে ভাবছে সবকিছু বলে দেবে কিনা, বকাবকি করবে কি, করলে করুক, কিন্তু যদি এখন না বলি তাহলে পরবর্তীতে সমস্যা বাড়তে পারে। আভা যদি মনে টরে যায় তাহলে আর দিন ওকে ছেড়ে দেবে না। তাই সে মিনহাজুল সাহেবকে সব বলে দেবে বলে মনস্থির করে এবং পিতার হাত ধরে বিছানায় নিয়ে বসে। নিজে উঠে এসে দরজা লাগিয়ে সেও গিয়ে বিছানায় বসে। সহসায় মেয়েকে এরকম করতে দেখে মিনহাজুল সাহেব বেশ অবাকই হয়। কিছু জিজ্ঞাসা করার আগেই মুনাই বলতে আরম্ভ করে, অতঃপর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা খুলে বলে তার বাবাকে। সবটা শুনতে মিনহাজুল সাহেবের অন্তরাত্মা কেঁপে উঠল। মুনা জানেও না সে কার ক্ষতি করেছে। আভা কোনো সাধারণ মেয়ে নয়। আভা যে কি, যদি মুনা জানতো তাহলে আভার সাথে এমনটা করার আগেই অন্তত 1000 বার ভাবত। আভা সাধারণ হলেও তার পিছে যার ছায়া রয়েছে তার ক্ষমতা সম্পর্কে যদি একবার কেউ জানতে পারে, বাকিটা ভেবে ওনার অন্তরাত্মা কেঁপে উঠবে। সেখানে তার কলিজায় হাত দিয়েছে মুনা। যদি তিনি জানতে পারেন মুনার অস্তিত্ব বিলীন করতে বিন্দু মাত্র সময় ব্যয় করবে না। বলল, তুমি আজ যা করেছো মুনা, তার ক্ষমা হয় না। আমি জানি না তোমার ভাগ্যে কি আছে, তবে দোয়া করো এই ঘটনা যেন কেউ জানতে না পারে, তাহলে তোমার রক্ষে নেই। স্বয়ং যমদূত তোমার সামনে এসে দাঁড়াবে, তখন আমিও কিছু করতে পারবো না। পিতার কথা শুনে মুনার আতঙ্কগ্রস্ত মনে ভয়রা বাসা বাঁধল। তরতর করে গাছের ডালপালা ন্যায় ভয়গুলো সব ডালপালা গজিয়ে ছড়িয়ে ছিটিয়ে ক্রমশ বাড়তে থাকলো। ভীতি সুরে শুধালো, কেন পাপা? আভা এমন কি তার ক্ষতি করেছি জানলে কে কি করবে? শুধু এটুকু বলি, আভার কোনো সাধারণ মেয়ে নয়। ওর প্রতি কোনো রকম রাগ ক্ষোভ থাকলে তা দূর করে ফেলো, এতে তোমারই মঙ্গল। এটুকু বলে থামলেন মিনহাজুল শেখ। সুস্থতা এক অমূল্য নিয়ামত, তার জন্য স্রষ্টার প্রতি গোটা মনুষ্য জাতির শুকরিয়া আদায় করা সমীচীন। একমাত্র অসুস্থ ব্যক্তিরা অনুভব করে সুস্থতার কদর কতখানি। সুস্থ স্থিতির জন্য আমরা প্রতিনিয়ত ডক্টর টু হসপিটাল, হসপিটাল টু ডক্টরের দ্বারে পৌঁছাচ্ছি। সুস্থ স্থিতির জন্য আমরা প্রতিনিয়ত ডক্টর টু হসপিটাল, হসপিটাল টু ডক্টরের দ্বারে দৌড়াচ্ছি। অথচ সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে ফরিয়াদ করলে তিনি কখনো আমাদের খালি হাতে ফিরিয়ে দেন না। স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা অতীব অতীব জরুরি। অথচ সম্প্রতি সময় মানুষ কত নিকৃষ্টতর জঘন্য সব কাজকর্ম করছে। বর্তমানে আভা আউট অফ টেনশন, তাকে কেবিনে শিফট করা হয়েছে, তবে অচেতন। ডক্টর সকলকে আশ্বস্ত বাণী স্বরূপ জানিয়েছেন আভা সুস্থ আছে, তবে জ্ঞান ফিরতে কয়েক ঘন্টা সময় লাগবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। ডক্টরের আশ্বস্ত বাণী শ্রবণ মাত্র সকলে যেন বেঁচে যায়, আর দিন যেন তার প্রাণ ফিরে পায়। এই মুহূর্তে সকলে অভুক্ত। নিধির কিছু খাবার আনতে বেরিয়ে যায়। সকলে বসে আছে করিডোরের বেঞ্চগুলোতে। আভার মা নাতাশা হক মুখ খুললেন। মিসেস চৌধুরীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, বেআইন কিভাবে এত বড় ঘটনাটি ঘটালো আপনারা কেউ জানেন? সেটা আমিও বুঝতে পারছি না বিয়ান, কি থেকে কি হয়ে গেল। আমি ছিলাম স্টাডি রুমে, বই পড়ছিলাম। সহসাই নিধিরের চিৎকার শুনে ছুটে এসে দেখি আভামা নিচে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তখন সেসব কিছু না ভেবে ওকে হসপিটালে নিয়ে আসি। এখন আভা কিভাবে পড়লো বা কিভাবে কি হলো একমাত্র ওই ভালো বলতে পারবে। তাও ঠিক। কথাটা বলার মাঝে নিধির কিছু বিরিয়ানির প্যাকেট হাতে হাজির হয়। প্যাকেটগুলো নীরা আফির হাতে দিয়ে সার্ভ করতে বলে। আফি তখন আভার মাও মিসেস চৌধুরী উদ্দেশ্যে বলল, আন্টি, এসব নিয়ে এখন না ভাবলেও চলবে। আভা সুস্থ হলে ওর থেকে সব জানা যাবে। এখন কিছু মুখে দিন, অনেকক্ষণ যাবৎ অভুক্ত রয়েছেন। অতঃপর নীরা আফি দুজন মিলে বিরিয়ানিগুলো সার্ভ করে। এদিকে সাদবান হক টেনশনে আছে। আভা সুস্থ কিন্তু অচেতন, তিনি শান্তি পাচ্ছেন না। তিনি নিজে নিজে বলছেন, আভা মা, আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে বুঝতি তোর এই অবস্থা দেখে সে কি না করতো। পুরো হসপিটাল উঁচিয়ে রাখতো। যতক্ষণ পর্যন্ত না তুই সুস্থ স্বাভাবিক হতিস ততক্ষণ পর্যন্ত পাগল পাগল আচরণ করতো।
কিঞ্চিত নাতাশা হকের দিকে তাকিয়ে একটা প্রগাঢ় দম নিলেন তিনি। আবারও বললেন, এমনটা নয় যে নাতাশা তোকে ভালোবাসে না, বরং আমি বলবো আমার চেয়েও 1000 গুণ বেশি ভালোবাসে তোকে। নাতাশার নিকট তার 3 সন্তানের চেয়েও তোর প্রাধান্য বেশি। তবুও কেন যে আজ দেবযানীকে মিস করছি রে মা। তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত। ঘড়িতে এখন 9টা বাজে। এখনও আভা অচেতন। আর দিন ব্যতীত সকলে বাসায় চলে গিয়েছে। আভার মা নাতাশা হক তিনি যেতে চাচ্ছিলেন না। আর দিন অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে কিছুক্ষণ আগে বাসায় পাঠিয়েছে। 8 ঘন্টার ব্যবধানে আর দিনের অবস্থা পুরোই নাজেহাল। একটুখানি কথা বলার জন্য, একটাবার আভার কণ্ঠে মেজর সাহেব ডাকটা শোনার জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে আছে। নীরবতা যেন আষ্ঠে পৃষ্ঠে ঘিরে ধরছে তাকে। আভার বেডের পাশে বসে আছে আরতি। আভার ক্যানোলারত বা হাতটা নিজের 2 হস্তের মুঠোয় বন্দি করে তাতে নিজের ওষ্ঠাদয় ছুঁয়ে আভার মলিন মুখটার দিকে তাকালো আরতি। অনিশা, একটাবার চোখ মেলে তাকাও না প্লিজ। তোমার মেজর তোমার পাশে বসে আছে। কথা বলবে না আমার সাথে? আমার প্রতি অভিযোগ করবে না? আমি আনরোম্যান্টিক, রাগী, কঠোর, তোমাকে সময় দেই না, কোথাও ঘুরতে নিয়ে যায় না, ভালোবাসা দিতে কর্ণপাত করি, কৃপণ, আরও কত শত অভিযোগ তোমার। সেসবের ঝুলি নিয়ে বসবে না। আমি কঠোর, কিন্তু এতটাও তো কঠোর নই যে তোমার অসুস্থতা মুখ বুঝে সহ্য করার দক্ষতায় দক্ষ। কান্না করতে পারছি না, কিন্তু কান্নাগুলো কুণ্ডলি পাকিয়ে গণ্ডস্থলে ঘুরপাক খাচ্ছে। না বেরিয়ে আসতে পারছে, না না ভেতরে থাকতে পারছে। তুমি তো বলেছিলে তুমি বেশিক্ষণ চুপচাপ থাকতে পারো না। তুমি হচ্ছে বাচাল রানী, তাহলে আজ কেন চুপ? কথাগুলো বলে আরদিন আভার হাত ধরা অবস্থা তার পাশে একটু মাথাটা হেলিয়ে দেয়। খানিক পর আরদিন অনুভব করে আভার শরীর নড়াচড়ার চেষ্টা করছে। প্রথমে ভুলভাবেও, দ্বিতীয়বার আবারও এমন হতে মাথা উঁচিয়ে আরদিন দেখল আভা সত্যি সত্যি নাড়াচাড়া করবার চেষ্টা করছে। কয়েকবার ডাকতে আভা মিটমিট চোখে তাকায় তার দিকে। তাতে যেন আরদিনের বক্ষস্থল হতে টন পরিমাণ পাথর সরে যায়। আরদিন আভাকে অন্বেষা বলে বেশ কয়েকবার ডাকে। শেষটাকে মেজর সাহেব শব্দটা কর্ণপাত হতে আরদিনের অন্তঃকরণে প্রণয়ের শীতল ছোঁয়া বয়ে যায়। 2 মিনিট আসছি বলে আরদিন খানিক সাইডে সরে গিয়ে আভার জ্ঞান ফেরার খবরটা সকলকে ফোন করে জানায়। আভার জ্ঞান ফেরার খবর শুনে সকলে বেশ খুশি হয়। সাদমান হক, নাতাশা হক খুশিতে আবেগপ্রবণ হয়ে যান। কেবিনে, তুমি কি ছোট বাচ্চা? হর হামেশা দৌড়াদৌড়ি করে চলতে হবে? দেখে শুনে হাঁটতে কি তোমার কষ্ট লাগে? নাকি কেউ তোমাকে বেঁধে রাখবে? সব কিছুকে শুধু বেখেয়ালিপনা তোমার কেন? সামান্য ধমক ফুরে আভাকে কথাগুলো বলো আরতি। আভা কিছুটা ভয় পায়, দুর্বল কণ্ঠে বলে, আমি ইচ্ছে করে এসব করিনি মেজর সাহেব। তাহলে কে করেছে? তুমি গাফলতি করবে আর অন্যরা তার শাস্তি ভোগ করবে কেন? আমাদের সকলকে তোমার মানুষ মনে হয় না? আমাকে তোমার জড়বস্তু লাগে? তোমায় অসুস্থ দেখলে যে কারোর হৃদয় রক্তক্ষরণ হয় সেটা তুমি কিভাবে জানবে? না জেনে বকাবকি কেন করছেন? আমি তো করিনি কিছু, সত্যি কিছু করিনি আমি। তাহলে কে করেছে? ভূত প্রেতে? জানি না, তবে আমি ইচ্ছে করে পড়ে যাইনি। পিছন থেকে কেউ আমায় ধাক্কা মেরেছিল, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। দুর্বল কণ্ঠে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পেরেছে সবটাই খুলে বলল আভা। পুরো ঘটনাটা শোনার পর আরদিনের মুখের আকৃতি মুহূর্তে কঠিন হয়ে উঠল। হিংস্রতা শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। কঠিন সুরে শুধালো, আমাকে নিয়ে মুনা কখনো তোমাকে কিছু বলেছে? বা মুনা তোমাকে কেমন চোখে দেখে? আশা করি সত্যিটা বলবে। আভা কিছু বুঝতে না পেরে ভরে বলল, না না, মুনা আপু এসব করেনি। উনি আজ আমাদের বাসায় আসেননি তো। মানছি আপু আমাকে অপছন্দ করেন, কিন্তু তাই বলে মেরে ফেলতে চাইবে এমনটা করবেন না তিনি। মুনা কি করতে পারে আর কি না করতে পারে সেটা আমি বুঝবো। আপাতত তুমি একটু রেস্ট নাও, আমি ডক্টরের কাছে যাচ্ছি। তুমি কি খেতে পারবে তা জিজ্ঞাসা করে কিছু খাবার নিয়ে আসছি। বেশ সময় হয়েছে, না খেয়ে আছো। আরদিন বেরিয়ে যাবে সেই মুহূর্তে আভা আরদিনকে পিছু ডেকে থামিয়ে দিল। কিছু বলবে তার পূর্বে আরদিন কারণটা অনুমান করতেই ওকে জানালো, বেশ রাত হয়েছে, তাই আমি সকলকে বাসায় পাঠিয়ে দিয়েছি এবং মাকে কিছুক্ষণ আগে বাসায় পাঠিয়েছি। তুমি নিশ্চিন্তে রেস্ট নাও লক্ষ্মী বউ আমার। কথা বলো না, আমি যে যাবো আর আসবো। অতঃপর আরদিন চলে যায় খাবারের জন্য। আভা ভাবছে কে তার ক্ষতি করতে পারে। তার কারোর সাথে তেমন শত্রুতা নেই। শ্বশুরবাড়ির প্রতিটা মানুষ তাকে ভীষণ ভালোবাসে, কেউ এমনটা করবে না। সন্দেহের তীর মুনার দিকে তাক করছে, কিন্তু পরক্ষণে ভাবে মুনা আপু কেন এমন করবে।
মানছি আপু আমাকে সহ্য করতে পারেন না, কারণটাও জায়েজ, তাই বলে মার্ডারের চেষ্টা করবেন? সম্ভব কি? আর কেউ নেই যে তাকে সন্দেহ করবে? বুঝতে পারছি না কে আর কেন এমনটা করছে। কিয়ৎক্ষণ পর আরদিন হাতে করে কিছু খাবার এনে আভাকে খাওয়ানোর চেষ্টা করে। অল্প পরিমাণে খাবার খেয়ে বাকিটা খেতে পারবে না নিষেধ করলো আভা। বিনা বাকি আরদিন তাকে ওষুধ খাইয়ে দেয়, সাথে নিজেও কিছু খেয়ে নেয়। অবশ্য তার খেতে ইচ্ছে করছিল না, কিন্তু আভা জোরাজুরির কাছে হার মানতে হয়। খাবার খাওয়ার কিছু সময় পর আভা পুনরায় ঘুমিয়ে পড়ে, কারণ তার পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম প্রয়োজন। ডক্টর ঘুমের ওষুধ দিয়েছে, সেটার ইফেক্টে ঘুমিয়ে পড়তে বেশি সময় লাগেনি আভার। আভা ঘুমিয়ে পড়তে আরদিন আভার ললাটে নেত্রপল্লবের ঠোঁট ছুঁয়ে কেবিন হতে বেরিয়ে দুজন নার্সকে রুমে রেখে আরদিন কোনো একটা কাজে বেরিয়ে পড়ে। দারুণ চাচা, আজ আমাদের বাসায় কেউ এসেছিল? না তো। আরদিন বাবা আজ কেউ আসে নাই। ভাবি সাহেবা কেমন আছেন আরদিন বাবা? আলহামদুলিল্লাহ, অন্বেষে এখন সুস্থ আছে চাচা। আচ্ছা চাচা, আপনি একটু মনে করার চেষ্টা করবেন, সত্যি আজ কেউ আসেনি বাসায়? দারোয়ান কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল, তেমন কেউ তো আসে নাই। আসলে আমি ঠিকই দেখতে পাইতাম কিঞ্চিত ভেবে। না বাবা, কেউ আসে নাই। কেন বাবা, কিছু হয়েছে? না চাচা, তেমন কিছু নয়, এমনি। আচ্ছা চাচা, আমি যে রাতে বাসায় এসেছিলাম আর এসে আপনাকে এসব প্রশ্ন করেছি, এগুলো মা বাবাকে বলার প্রয়োজন নেই। আর দুঃখিত চাচা অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য। আমি চলে যাচ্ছি, আপনি বিশ্রাম নিন। দারোয়ান কিছুটা হেসে বললেন, বিরক্ত আর কি বাবা, এইটাই তো আমার কাম। সমস্যা নাই, তুমি যাও। আরদিন সেখান থেকেই ফেরত চলে যাচ্ছিল। কিছুটা পথ এগিয়ে যেতেই পেছন থেকে দারোয়ান চাচা কি মনে করে পুনরায় ওকে ডেকে দাঁড়াতে বলে। তিনি আরদিনের কাছে এসে বলেন, আরদিন বাবা, তোমারে একখান কথা কইতে মনে নাই। আজ দুপুরে মোনা ম্যাডাম আইছিল, বেশিক্ষণ থায় নাই। আহনের আধ ঘন্টার মাঝে চইলা যায়। যাওনের সময় অনেক তাড়াহুড়াই ছিল। দারোয়ান চাচা তার হাতে থাকা মুনার একটা রোজ ব্রেসলেট দেখিয়ে বলে, মোনাফা যখন তাড়াহুড়ায় গেট খোলবার চেষ্টা করেছিল, তখন ওনার হাত থেকে ওইটা পইরা যায়। আমি অনেক ডাকলাম, কিন্তু উনি শোনে নাই। তাই আমি এইটা রাইখা দেই। এখন রুমে যেতে চোখে পড়ছে, তোমারে জানাইতে এসছি। পশু রোজ ব্রেসলেটটা আরদিনের হাতে তুলে দিয়ে তিনি চলে যান। আরদিন যেন এটাই চাইছিল, তাই সে মুখে কিছু বলেনি। মুনা যদি এসে থাকে তাহলে দারোয়ান চাচা নিজে মুখেই বলবেন। সে অপেক্ষায় ছিল, এখন সব পরিষ্কার। তারপর আরেকটু শিওর হতে মারিয়ার প্রয়োজন তার। ভেবেছিল বাসায় যাবে না, কিন্তু যেতে হবে। এদিকে আভা হসপিটালে একা, এখন ওর কাছে যাওয়াই বেটার মনে করছে আরদিন। যা করবার কাল সকালে করবে, তাই প্রয়োজন সত্ত্বেও আরদিন হসপিটালে ফিরে যায়। দারোয়ান চাচাও আরদিনের কথোপকথন আরও একজন ব্যক্তিতে শুনতে পেল। মোনার নামটা শোনার পরপর তার চোখে মুখে ক্রোধ, হিংস্রতা শরীরে টকবক করতে লাগলো। হসপিটালে আভার পাশে শুয়ে আছে আরদিন, ছোট্ট একটা বেড। দুজন শোয়ার মতো না, তবু আরদিন তাতে নিজের জায়গা করে নিয়েছে। তাদের মাঝে এখনও স্বামী স্ত্রীর মেলবন্ধন হয়ে ওঠেনি, কিন্তু দিন শেষে দুজন দুজনের আলিঙ্গন ব্যতীতে ঘুমোতে পারে না। আরদিন আভাকে সময় দিতে চায়। আভার বয়স উপযুক্ত হলেও আরদিনের নিকট তা পর্যাপ্ত বলে মনে হচ্ছে না। স্বামী স্ত্রী মানে এই নয় সম্পর্ক করতে হবে, একটু সময়ের প্রয়োজন পড়ে, সেই সময়টাই আরদিন আভাকে দিচ্ছে। আরদিনের আলিঙ্গন পেতে আভা যতটুকু পেরেছে নিজেকে গুটিয়ে আরদিনের সাথে লেপটে গিয়েছে। হৃদহরণীর এমন কাজে আরদিন মৃদু হাসে। মনে হচ্ছে ঘুমের ঘোরেও আভা যেন অনুভব করছে এই আলিঙ্গন তার প্রিয়তম স্বামীর পবিত্র আলিঙ্গন, যেখানে নেই কোনো ভয় ভীতি, আছে একরাশ ভরসা, এক আকাশ সমমান ভালোবাসা, যার বক্ষস্থলে আভার বসবাস, যাতে নিহত তার সুখের নিবাস। আরদিনও তার এই ধরনের আলিঙ্গনে নিজেকে মুড়িয়ে নেয়, অতঃপর ও চোখ বন্ধ করে নেয়। দুজন দুজনকে জড়িয়ে ঘুমিয়ে আছে। রাত তখন 2টো। কেউ একজন এসে দাঁড়ালো আভার কেবিনের দরজার পাশে। দরজার কিছুটা ফাঁকাংশ দিয়ে আভা আরদিনের দিকে এক নজর বুলিয়ে তাদের সুস্থ দেখে প্রশান্তির হাসি দেয় অজ্ঞাত ব্যক্তিটি। পরক্ষণে কিছু একটা মনে পড়তে তার বেশ লজ্জাবোধ কাজ করে। আরদিন আভাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। দৃশ্যটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বাভাবিক হতে পারে, কিন্তু একজন জন্মদাতা বা জন্মদাত্রীর নিকট এটা লজ্জনীয় ব্যাপার। তাই তিনি সেখান থেকে প্রস্থান করলেন। এখন তার অনেক কাজ বাকি, যার জন্য আভার এমন অবস্থা। তাকে কি তিনি এভাবে শান্তির ঘুম ঘুমোতে দিতে পারেন? কখনো না। অগত্যা চলে গেলেন তার কার্য সম্পাদন করতে। পুরো নগরীর জনমানব যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কেউ একজন তার প্রতিশোধের অনলে কাকে দগ্ধ করতে ব্যস্ত। কেউ ভাবতে পারছে না কাল সকালে খবরের কাগজে নতুন কি ব্রেকিং নিউজ আসতে যাচ্ছে। ঘুমের ওষুধের ইফেক্টে কাল সারা রাত ঘুমিয়ে ভোরের দিকে আভা চোখ মেলে দেখায়। তৎক্ষণাৎ আভা অনুভব করলো তার ললাটে কারোর গভীর নিঃশ্বাসের উষ্ণতা বারবার বাড়ি খাচ্ছে।
কিছুটা অবাক হয়ে সেদিকে তাকাতে যখন দেখলো তার মেজর সাহেব ঘুমিয়ে আছে, মনটা আনন্দে আটখানা হলো তার। তাকিয়ে রইল আরদিনের মুখপানে। ঘুমালে শুধু মেয়েদের সৌন্দর্য ফুটে ওঠে না, পুরুষের সৌন্দর্যও ফুটে ওঠে বই কি, বরঞ্চ অনেক অনেক সুন্দর দেখায়। খোঁচা খোঁচা দাড়ি, আর্মি কাটিং, ছোট ছোট চুল, নাকের টাকায় লাল তিলটার ঘুমন্ত অবস্থায় খুব নিষ্পাপ লাগছে মেজরকে। আরদিনের ঘুম পরীক্ষা করে খুব সতর্কতার সহিত তার গালে টুপ করে একটা চুমু খেয়ে বসে আভা। তার বুক দুরু দুরু করছে, যদি জেগে যায় তাহলে কেলেঙ্কারি হবে এই ভেবে। আরদিন বিন্দু মাত্র নড়চড়া করেনি। আগে ন্যায় আভাকে জড়িয়ে আছে দেখে আভা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আভাও আরদিনকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আরদিনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার কাজটা বিনা বাক্য বিরত রাখে। কিঞ্চিত সময় অতিবাহিত হতে আরদিন চোখ মেলে তাকায়। সহসা আরদিনকে তাকাতে দেখে আভা বোকা বনে যায়। কি করবে বুঝতে না পেরে বোকা বোকা দৃষ্টিকে তার দিকে চেয়েই রয়। আরদিন তা দেখে অধরা প্রসারিত করে হেসে ওঠে আর বলে, সুপ্রভাত সাহেবা। তারপর শোয়া থেকে বেড়ে উঠে বসে। আভা সুপ্রভাত জানিয়ে জিজ্ঞেস করে, এতটুকু বেডে শুতে আপনার কষ্ট হয়নি? হ্যাঁ, তা একটু হয়েছে, কিন্তু সকাল সকাল দারুণ এক উপহার পেতে সবটা পুষিয়ে গেছে। মানে? আরদিন একটা ডেভিল স্মাইল দিয়ে নিজের বাম কপলে ইঙ্গিত করে বলে, আমি এতটাও ঘুম কাতরে নই সাহেবা। কেউ একজন আমার ঘুমের সুযোগ নিয়ে আমারই আবরু লুটবে আর আমি টের পাবো না। তাও কি সম্ভব? ফ্রেশ হয়ে আসছি, শুয়ে থাকো। আরদিন চলে যায়। অপরদিকে লাজে রাঙা আভা বেডের তাকে মুখ কোছে। কোথাও একটু শান্তি নেই, কিছু করলে ধরা পড়তেই হবে। হাসি মনে কেবিন হতে বেরিয়ে আসলো আরদিন। হসপিটালের নিচতলায় যাবে, করিডোর পেরিয়ে কাউন্টারের কাছে আসতে টিভিতে চলমান নিউজ শুনে আরদিন স্তম্ভিত হয়ে পড়ে। প্রথমবার ভুল নাম শুনেছে ভেবে ইগনোর করবে, দ্বিতীয়বার একই নাম শুনতে আরদিন বিস্ময়ে টিভির দিকে তাকাতে ভরকে যায়। শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিস্টার মিনহাজুল শেখের একমাত্র কন্যা মোনালিসা নামাজ মোনার ক্ষতবিক্ষত ডেথ বডি শহরের এক পরিত্যক্ত বাড়ির পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ ফোর্স। এ বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। অতি শীঘ্রই পদক্ষেপ নেবেন পুলিশ ফোর্স। বিস্তারিত পরবর্তী নিউজে। নিউজ দেখা মাত্র আরদিন স্তম্ভিত হলো। তার বিশ্বাস হচ্ছে না নিউজটা সত্যি কি। কাল রাতেও কি ভেবেছিল, আর আজ সকালে কি থেকে কি হয়ে গেল। ভাবতেই শির দ্বারা বেয়ে একটা হিম স্রোত বয়ে গেল। শেখ বাড়িতে আজ শোকের ছায়া। চোখের সামনে মুনার ক্ষতবিক্ষত দেহটা পড়ে থাকতে দেখে মিনহাজুল শেখের চোখের বাঁধ ভেঙেছে। মুনা মুনা বলে অনবরত কেঁদেই যাচ্ছেন তিনি। একমাত্র মেয়েটাকে আজ তিনি হারালেন। হাহাকারি বুকটা ফেটে যাচ্ছে উনার। নাতাশা হক ব্যতীত আরদিন, নিধির সহ সকলেই মুনাকে দেখতে এসেছে। মা মরা মেয়েটাকে চোখের সামনে মৃত দেখে শাইলা চৌধুরীর বুক ফেটে কান্না আসছে। মোনাকে তিনি একটু আধটু পছন্দ করতেন ঠিকই, কিন্তু ভাইজিকে ভালোবাসতে কখনো কর্ণপাত করেননি। ভাইকে কি বলে সান্ত্বনা দেবেন তা ওনার জানা নেই। স্ত্রীকে হারিয়ে ছোট ভাইটার একমাত্র সম্বল ছিল মুনা। আজ মেয়েটাকেও হারিয়ে ফেলল। ছোট ভাইয়ের পাশে দাঁড়িয়ে ভাইয়ের কাঁধে হাত রাখলেন তিনি। কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতে মিনহাজুল শেখ পিছু ফিরে তাকালেন এবং দেখলেন ওনার বোন দাঁড়িয়ে আছেন। বোনকে জড়িয়ে ধরে, আফা আমার মোনারে এনে দে আফা, আমার মোনা। একই কথা বারবার বলে অনবরত কাঁদছেন তিনি। বাড়ির প্রত্যেকটা মানুষও কাঁদছে। আরদিন তার মামার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, মামা এসব কখন হলো, কিভাবে হলো? মুনা যে রাতে বাড়ি থেকে বেরিয়েছে আপনি বুঝতে পারেননি? মিনহাজুল শেখ কান্নারত অবস্থায় বললেন, কখন কিভাবে হলো সে তো জানি না, কিন্তু মোনা কাল বাড়ি থেকে বের হয়নি আরদিন। এসব কিভাবে হলো বুঝতে পারছি না। বাড়িতে বেশ করা সিকিউরিটির ব্যবস্থা রয়েছে, তারপরেও কে এসব করলো জানি না। আমার সাথে কার এমন শত্রুতা থাকতে পারে বুঝতে পারছি না। দলের কারোর সাথে আমার মনোমালিন্যতা নেই, বিশেষ কোনো শত্রুও নেই। কে করবে এমন নৃশংসতার কাজ বুঝতে পারছি না। বুঝলাম। পুলিশ কিছু বলেছে? কিছু পেয়েছে ডেড বডির পাশে? না, তেমন কিছু পাইনি। আচ্ছা আপনি থাকুন, আমি পুলিশের সাথে একটু কথা বলে আসছি। তারা কিছু পেলো কিনা জিজ্ঞেস করছি। কথাটুকু বলে আরদিন চলে গেল পুলিশের কাছে। ড্রয়িং রুমের একপাশে দাঁড়িয়ে আছেন পুলিশের এসআই রকুনুজ্জামান। সহকর্মীদের সঙ্গে কিছু একটা ডিসকাস করছিলেন তিনি। সে সময় আরদিন গিয়ে দাঁড়ালো এসআইয়ের মুখোমুখি এবং স্বাভাবিক কণ্ঠে শুধায়, স্যার, বডির পাশে সন্দেহজনক কিছু পাওয়া গেছে? অজ্ঞাত এক যুবকের শিয়র সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাকই হলেন এসআই রকুনুজ্জামান। তার চেয়েও বেশি অবাক হলেন যুবকের মুখ থেকে এমন প্রশ্ন শুনে। বিরক্ত মুখে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে?
বিশেষ প্রয়োজন ব্যতীত আরদিন ওর আসল পরিচয় কখনো কারোর সাথে শেয়ার করে না, যেহেতু মোনার কেসটা খুবই জটিল কেস এবং মৃত ব্যক্তিটার কেউ না, তারই ফুফাতো বোন, তাই তদন্তের খাতিরে ওকে নিজের পরিচয়টা দিতেই হলো। শান্ত অবিচল গলায় বলল, মৃত ব্যক্তির ফুফাতো ভাই, একই সঙ্গে মেজর অফ আর্মি ওরফে মেজর মেহরাব আরদিন চৌধুরী। আশা করছি আমাকে সবকিছু খুলে বলতে আপনার কোনো সমস্যা নেই। আরদিনের কথা শুনে বিস্মিত এসআই রুকনুজ্জামানের জোয়াল ঝুলেই আসলো। হ্যাঁ, আমি যে আছেন তিনি। মাসখানেক আগে সিলেটের হবিগঞ্জে যে মিশনটা কমপ্লিট হয়েছে সেটার সফলতা নিয়ে পুরো পুলিশ ডিপার্টমেন্টে আলোচনার ঝড় বয়ে গিয়েছিল। সকলে ইয়াং মেজরের বিচক্ষণতার তারিফ করেছিল। তখন রুকনুজ্জামান মেজরের নামটা শুনেছিলেন, মেজর মেহরাব আরদিন চৌধুরী। তিনি শুনেছিলেন এই মেজর লোক সমাগম পছন্দ করে না, নিজের পরিচয় গোপন রেখে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার নাম এবং কর্ম সম্পর্কে সকলেই অবগত, কিন্তু সে দেখতে কেমন, কি তার আসল পরিচয়, তা একমাত্র আর্মি ডিপার্টমেন্টের স্পেশাল অফিসার্স ব্যতীত কারোর জানা নেই। ইভেন মিডিয়াতেও তার কোনো ছবি বা পরিচয়পত্র পাওয়া সম্ভব হয়নি। সকলে এই ইয়াং মেজরকে দেখতে মুখিয়ে আছে। 8 দিন আর্মিতে জয়েন করার পূর্বে নিজের এবং পরিবারের সেফটির কথা ভেবে নিজেকে লুকিয়ে রাখার অনুমতি পাওয়ার জন্য উপরমহলে জাহির করেছিলেন। উপরমহল তার সে জাহির রাখার প্রতিশ্রুতি দিয়েছে। যতদিন পর্যন্ত না সে স্বয়ং নিজের পরিচয় প্রকাশ করছে, ততদিন পর্যন্ত তার পরিচয় সকলের অগোচরে রয়ে যাবে। ডিপার্টমেন্টের যাবতীয় সকল কাজে সে থাকবে। দিন শেষে মেজর নামটা এবং তার সফলতা ব্যতীত কেউ কিছুটি জানতে পারবে না। রুকনুজ্জামানের বেশ ইচ্ছে ছিল সেই ইয়াং মেজরকে একবার দেখার। গত 1 মাস যাবৎ ট্রাই করেছে, কিন্তু সক্ষম হয়নি। অথচ আজ সেই ইয়াং মেজর তারই সামনে দাঁড়িয়ে আছে, ভাবতে ওনার খুশির অন্ত নেই। আপনা আপনি ডান হাতরা স্যালুট জানানোর উদ্দেশ্যে ললাট স্পর্শ করবে, তার আগেই আরদিন নিষেধ করলো। বলল, না অফিসার, সম্মানটা তোলা রাখুন। অন্য কোথাও অন্য কোনো দিন দেখা হলে যত ইচ্ছে করুন, আই হ্যাভ নো প্রবলেম। বাট আমি চাই না আমার প্রতি আপনার বিশেষ সম্মাননা দেখি এখানে আমাকে নিয়ে কেউ সন্দেহ করুক। নর্মাল বিহেভ করুন। আমি এই মুহূর্তে ডিউটিতে নেই। স্যার ওকে স্যার। থ্যাঙ্কস। এখন আমাকে সাহায্য করুন ডেড বডি চেক করতে। ইয়েস স্যার, চলুন। বাপ তার বাপকেও ছাড়ে না, আজ তার প্রুফ হলো। আমি জানি এই মুহূর্তে আমার কথাটি যথাযথ নয়, কিন্তু না বলে উপায় নেই। প্রকৃতি ছাড় দেয় তো ছেড়ে দেয় না। যার জন্য তুমি গর্ত খুঁড়বে, একদিন সেই গর্তে তুমি নিজেও পতিত হবে। অপেক্ষা শুধু সঠিক সময়ের। মিনহাজুল শেখ, আপনি আমার ফুলের মতো নিষ্পাপ বোনটাকে নৃশংসভাবে মেরেছিলেন। 5টা মানুষের ভালো থাকার মূল মন্ত্র, তাদের জীবন, তাদের সুখ, তাদের অতি আদরের প্রিয় মানুষটা আপনি কেড়ে নিয়েছিলেন। আজ একই নৃশংসতা আপনার মেয়ের সাথেও হলো, সাথে কেড়ে নিল আপনার ভালো থাকার মূল মন্ত্রকে। মোনার লাশটাকে দেখে মনে মনে কথাগুলো বলে আরদিন প্রগাঢ়ে একটা দম ফেলল। কথাগুলো এ সময় বলা ঠিক না, কিন্তু না বলেও যেন নয়। একটু সাইডে হয়ে দাঁড়ালো আরদিন। পকেট থেকে ফোনটা হাতে নিয়ে প্রথমে নাতাশা হককে ফোন করলো। উপাস থেকে ফোন রিসিভ করলেন নাতাশা হক। আসসালামু আলাইকুম মা। অন্বেষা এখন কেমন আছে? ওকে ওষুধ খাইয়েছিলেন? উপাস হতে প্রত্যুত্তর আসলো, ওয়ালাইকুম আসসালাম বাবা, আবা একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না, ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কিছুটা চিন্তিত দেখালো তাকে, শুধালো, ঘুমের ওষুধ কেন আবার খেয়েছেন মা? খানিক ইতস্তত বোধ করে নাতাশা হক বললেন, আসলে মুনা মার কথা শুনে আবা বেশ উত্তেজিত হয়ে পড়েছিল, বারবার যাবে বলছিল, তাই বাধ্য হয়ে দিতে হয়েছে। ফোনের ওপাশ হতে নাতাশার কথা শুনে কিছুটা অস্থিরতা কাটলো আরদিনের। বলল, আচ্ছা মা, সমস্যা নেই, ভালো করেছেন। এমনিতেই অসুস্থ, এরই মাঝে এসব সহ্য করতে পারবে না। আমার আসতে একটু লেট হবে, আপনি ততক্ষণে ওর খেয়াল রাখুন। আমি রাখছি মা, ভালো থাকবেন। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আর নিজের যত্ন নিও। তুমি আবার জন্য কি সেটা তো জানো, তেমনি আবা আমার জন্য কি সেটা ভাবতেও পারবে না। ওর খুশি আমার খুশি, তাই ওর হাসি মুখটা সর্বদা দেখার জন্য হলেও তোমাকে সুস্থ থাকতে হবে। মনে থাকবে তো বাবা? জি মনে থাকবে ইনশাল্লাহ, আমার কিছুই হবে না। রাখছি মা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ বাবা। কান হতে ফোনটা নামিয়ে আভার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ফেললেন নাতাশা হক। সরি গাইস, তোমাদের সকলকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। আসলে কি বলতো, আমি না কিচ্ছুরি করিনি, ট্রাস্ট মি। মোনার সাথে এমনটা হবে সেটা ওর ভবিতব্যে বহু পূর্ব থেকে নির্ধারিত ছিল। আমি তো কেবলই মাত্র উচ্ছিলা, অগত্যায় এমনটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সো আম হেল্পলেস। কলিজায় হাত দিলে কেউ সে হাত আস্ত রাখে? একদম নয়। তাই আমিও রাখিনি, হাতসহ মানুষটাকেই গুড়িয়ে দিয়েছি, যেন দ্বিতীয়বার আমার কলিজায় হাত দেওয়ার মতো বোকামিটা না করে।
কথাগুলো বলে কেউ একজন ডেভিল স্মাইল দিল। সিয়াম, এই মুহূর্তে আমি যা বলছি কোনো রকম টু শব্দবিহীন খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। সকালে নিশ্চয়ই নিউজ দেখেছো, মোনার খবরটাও নিশ্চয়ই পড়েছো। এখন আমি চাচ্ছি ওর কেসটা আমরা হ্যান্ডেল করি। আমাকে সাহায্য করো তুমি আর এসআই রুকনুজ্জামান সাহেব। গোপনীয়তায় আমরা তদন্ত চালাবো। কেসটা সমাধান করতে পারলে পরবর্তীতে সকলকে সত্যিটা জানাবো। তার পূর্বে কেসটা পুলিশের আন্ডারে আছে বলে পাবলিককে আশ্বস্ত দেব। এখন একজন ফরেন্সিক স্পেশালিস্টকে সাথে করে 2জন সিভিল ড্রেসে দ্রুত চলে আসো। দ্রুত আসো, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। এক নাগারে কথাগুলো বলে থামলো আরতি। ফোনের ওপাশ হতে ওকে স্যার এক বাক্যে কথোপকথন শেষ করলো সিয়াম। সিয়াম ফোন রাখতে আরদিন এসআই রুকনুজ্জামানের দিকে তাকিয়ে ওনাকে বললেন মুনার বডিটা যেন একান্ত একটা স্পেসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তিনি, কেননা লোকসমাগমে বডি চেক করা ওর পক্ষে সম্ভব না। এসআই রুকনুজ্জামান এতক্ষণ যাবৎ এক ধ্যানে আরদিনকে দেখছিলেন। সহসাই ওর কথা ওনার সম্বিত ফেরে। আরদিনের অর্ডার পেতে এসআই রুকনুজ্জামান বিনা বাক্যে সায় জানিয়ে তাই করলেন। 2জন কনস্টেবলের সাহায্যে তিনি মুনার বডিটা দোতলা দক্ষিণ দিকের স্টোর রুমে নিয়ে গেলেন। প্রায় আধা ঘন্টা পর সিভিল ড্রেসে সিয়াম ও ফরেন্সিক স্পেশালিস্ট এসে দাঁড়ালো মিনহাজুল শেখের বাড়ির গেটের সামনে। পকেট থেকে ফোনটা বের করে সিয়াম আরদিনকে কল করে আরদিনের ডিরেকশন অনুযায়ী শেখ বাড়িতে প্রবেশ করলো 2জন। ফিরে দোতলায় এসে সোজা ডান দিক চলে যায় 2জন। তারপর রুকনুজ্জামান সহ ওরা 3জন মিলে মুনার বডিটা চেক করতে থাকলো। বেশ অনেকক্ষণ পর ফরেন্সিক স্পেশালিস্ট মুখ খুলল। আরদিনকে উদ্দেশ্য করে বলল, স্যার, মৃত্যু ব্যক্তিকে কেউ বেঁধে রেখেছিল। দেখুন, হাতের কবজিদ্বয়ে কালছিটের দাগ বসে আছে। আর অনুমান করা যাচ্ছে ওনাকে রাত 3টে থেকে 4টার ভেতর মারা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো আঘাত করাকালীন মৃত্যু ব্যক্তিকে সম্পূর্ণ সজ্ঞানে ছিল। ডান হাতে মেবি মুচড়ে ধরেছিল। জয়েন্টের হাড্ডি একদম গুড়িয়ে দিয়েছে। অতিরিক্ত মানসিক চাপ আর প্রচণ্ড কষ্ট দিয়ে মৃত্যু ব্যক্তিকে মেরেছে খুনি। যেভাবে একটা একটা করে আঘাত করেছে, যে কেউ দেখলে বলবে খুনি হয়তো ভয়ানক রেগে ছিল, না হয় মৃত্যু ব্যক্তির প্রতি খুনির কোনো রকম ক্ষোভ ছিল, যার মুসুল চুকিয়েছে তাকে ক্ষতবিক্ষত করে ফয়সাল। কথাগুলো বলে সকলের দিকে একবার দৃষ্টি বিনিময় করল। আরদিন কিছু বলল না, ওকে বেশ চিন্তিত দেখাচ্ছে। সাদমান হক বেশ আয়েশ ভঙ্গিতে চেয়ারে বসে আছেন। মৃতবাড়ির শোরগোল বা লোকজনের কান্নাকাটি ওনাকে বিন্দুমাত্র বিচলিত করছে না। হঠাৎই মিনহাজুল শেখকে ওনার দিকে আসতে দেখে খানিকটা নড়ে চড়ে ঠিক হয়ে বসেন তিনি। একটু কান্নার ভান করলেন, কাঁদলেনও। মিনহাজুল শেখ সাদমান শেখের পাশে বসলেন আর বললেন, তুমি আমাকে সাহায্য করো সাদমান। আমার মেয়েটার সাথে এসব কিভাবে হলো, কে বা কারা করলো, সমস্ত সত্যিটা খোঁজ বের করতে বলো লিডারকে। আশা করি দলের থেকে এটুকু সুযোগ সুবিধা পাবো। সাদমান হক দায়সারা গলায় বললেন, সে সব হবে, অবশ্যই হবে। যতটুকু করার করতে চেষ্টা করব। কিন্তু আগামী সপ্তাহের আপডেট কি? ডেলিভারি হবে তো? সেসব নিয়ে তুমি ভেবো না, হয়ে যাবে। তুমি আমার মেয়ের খুনিকে বের করতে সাহায্য করো। বসকে আপডেট জানিয়ে দিও, মাল ঠিকঠাক পৌঁছে দেবে। গুড, তোমার কাজও হয়ে যাবে। এখন আলাদা হও। এভাবে কেউ আমাদের দুজনকে একসাথে বসতে দেখলে দুজনের সমস্যা বাড়বে, বই কমবে না। মিনহাজুল শেখ সেথায় হতে প্রস্থান করলেন। দূর হতে তাদের দুজনকে একসাথে বসে কথা বলতে দেখলো আরদিন। 2জন দুজনের আত্মীয়, হয়তো বাবা মামাকে সান্ত্বনা দিচ্ছে এমনটা ভেবে আরদিন সেদিকে তেমন ধ্যান না দিয়ে চলে গেল। আমরা সবসময় যা দেখি শুনি বা ভাবি তাতে পুরোপুরি সত্যতা কিংবা পুরোপুরি মিথ্যাও থাকে না। অর্ধ সত্য অর্ধ মিথ্যার দুটোই সামঞ্জস্য ভাব বিরাজিত। বিকেল 5টায় মুনার শেষকৃত্যের কাজ সম্পূর্ণ হলে তার পরপরই নিধির আরদিন দুভাই নিজেদের বাসায় চলে যায়। সেই সাথে সাদমান হক, নীরা, তুবাও চলে যায়। 2 দিন ভাইয়ের সঙ্গে থাকবেন বলে শায়লা চৌধুরী শেখ বাড়িতে রয়ে গিয়েছেন। স্ত্রীকে ফেলে একা একা বাসায় চলে যেতে মন সায় দিচ্ছিল না আফতাব চৌধুরী। অগত্যা তিনিও স্ত্রীর সঙ্গে রইলেন। আর দিনও নিধির 2 ভাই বাসায় এসে প্রথমে ফ্রেশ হয়ে নিল। তারপর 2 ভাই একসাথে আভাকে দেখতে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। সাদমান হক বসে আছেন কেবিনের একপাশে, আভাকে স্যুপ খাইয়ে দিচ্ছে নাতাশা হক। সে দৃশ্যটা একদৃষ্টে মন ভরে দেখছিলেন তিনি। তখনই কেবিনে একসঙ্গে প্রবেশ করলো আরদিন ও নিধির 2 ভাই। ওদের দেখা পাওয়া মাত্র আভা বেশ খুশি হলো। পরক্ষণই মুনার কথা মনে পড়ে মন খারাপই ভাবটা যেন আষ্টপৃষ্টে ঘিরে ধরলো ওকে। ব্যথিত নয়নে শুধালো, এত তাড়াতাড়ি মুনাপুকে মাটি দিয়ে চলে এসেছেন? প্রত্যুত্তর করল না আরতি। এক দৃষ্টিতে আভার দিকে কিছুক্ষণ চেয়েই রইল। মেয়েটা জানেই না যার জন্য তার এত মায়া এত কষ্ট 2 চোখ পানিতে শিখত, সেই ওর আজকের এমন পরিস্থিতির জন্য দায়ী। জানেই না হরি কাছের কেউ একজন মেয়েটার এমন করুণ পরিস্থিতির জন্য দায়ী।
স্বাভাবিক সুরে বলল, তুমি সেসব নিয়ে ভেবো না, অসুস্থ হয়ে পড়বে। এই মুহূর্তে তোমার সুস্থ হওয়াটা বেশি জরুরি, দ্বিতীয় কিছু না। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। আভা মাথা নাড়ালো, তারপর ব্যস্ত ভঙ্গিতে বলল, মা, খাবার থাকলে ওনাকে আর ভাইয়াকে খেতে দাও কিছু। মুখটা একদম শুকিয়ে গিয়েছে, না জানি কখন থেকে দুজন অভুক্ত আছে। আপনারা দুজন বসুন একপাশে, মা খাবার দিচ্ছে। আভার ব্যাকুলতা দেখে নিঃশব্দে ঈষৎ হাসলো আরতি। তারপর আভার পাশে গিয়ে বসলো। ততক্ষণে নিধির বলে উঠল, মন্দ বলনি ভাবি আপু, সারাদিনের দৌড়াদৌড়িতে পেটে সত্যিই কিছু পড়েনি। মাও মামাদের বাসায় রয়ে গিয়েছে, তাই কিছু পেটে পড়েনি। আর কিছু বলার আগেই নাতাশা হক বাধা দিয়ে বলেন, বাকিটা আমি বুঝে গিয়েছি নিধির, তোমাকে আর বলতে হবে না। আমি খাবার দিচ্ছি, বসো। আর দিন তোমাকেও দিচ্ছি। না, করবে না। আর দিনের সেদিকে ধ্যান নেই। সে আভার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। কাল দুপুরবেলা অন্বেষা সিঁড়ি থেকে পড়ে গিয়ে গভীর আঘাত পেল। কাজটা যে মুনার ছিল সমস্ত দিন জানতে পারলো রাতে। আবার সে একই রাত, সময় 3টা-4টে। মুনার নিঃসংস খুন দুটোই কোনো এক সূত্রে গাঁথা নয় তো নাকি কোইন্সিডেন্স? ব্যাপারটা ওর কাছে কেমন রহস্যময় লাগছে। সত্যি রহস্য রয়েছে নাকি নিজের ভুল, বুঝতে পারছি না। কথাগুলো ভাবনার মাঝে নাতাশা হক খাবার নিয়ে আসলো। অনন্তর আরতি, নিধির দুজন বিনা বাক্যে খাবার খেয়ে শেষ করলো। কিছুক্ষণ পর নিধির কেবিন থেকে বেরিয়ে গেল। নীরা আসছে হসপিটালে, এমনটাই টেক্সটে জানিয়েছে সে। নীরাকে গেটের কাছে থেকে এগিয়ে আনবার জন্য বেরিয়ে গেল নিধির। আবার কিছুটা সুস্থ, কিন্তু পরপর কয়েকটা ঘুমের ওষুধ খাওয়ানোর ফলে ওর ঘুমের রেশ এখনো কাটিয়েনি। সে ঘুমিয়ে পড়ল। আভাকে ঘুমোতে দেখে আরদিন নিজেও কেবিন ছেড়ে ডাক্তারের কাছে যাবে বলে বেরিয়ে গেল। ডাক্তার রিলিজ পাওয়ার বিষয়টা জানা জরুরি। বর্তমানে রুমে রয়েছেন সাদমান হক আর নাতাশা হক দুজন আভাকে নিয়ে কথা বলছিল। আভার অতীত, তার আসল মাকে, সেসবই নিজেদের মাঝে বলা বলি করছিলেন ওনারা। আকস্মিক সাদমান হক কেবিনের দরজার দিকে চাইতেই তিনি ভয় পেয়ে গেলেন। ওনাকে ভয় পেতে দেখে নাতাশা হক কি হয়েছে দেখার জন্য ওনার চোখ অনুসরণ করে পিছু ফিরে আরদিনকে কেবিনের দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা মাত্র নিজেও ভয় এসে দিয়ে গেল। এই মুহূর্তে দুজনের মাথায় একই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আরদিন কি সব শুনে ফেলেছে? যদি শুনিয়েও থাকে, কতটুকু শুনেছে? রুমে উপস্থিত 4জন ব্যক্তির 2জন শঙ্কিত, 2জন উদ্বিগ্ন। কিছু সত্যি শুনবার আসে। আভা বালিশ পিঠ ঠেকিয়ে আছো অবস্থা হেলান দিয়ে আছে, দৃষ্টি তার মা বাবার দিকে। সে জানে না কি হয়েছে। ঘুমের ঘুরে হঠাৎ মা ডাকে ঘুম ভাঙিয়ে ওঠে। চোখ মেলে বসতে দেখে আরতি। বাবা দুজন তার দুপাশে বসে আছে। জিজ্ঞাসা করে, কি হয়েছে মা? আরতি জবাব দিল, মা বাবা তোমাকে কিছু বলতে চায়, যা জানা তোমার জরুরি। মা বলুন। তখন কেবিন থেকে বেরিয়ে ডক্টরের কাছে যাচ্ছিল আরতি। মাঝপথে মাকে ফোন করা হয়নি ভেবে পকেট থেকে ফোন বের করবে মনে পড়ে ফোন কেবিনেই ফেলে এসেছে সে। ফোন নেওয়ার জন্য পুনরায় কেবিনের দিকে এগিয়ে আসে সে। দাঁড় ঠেলে ভেতরে প্রবেশ করতে সাদমান হক ও নাতাশা হকের শেষ কথাগুলো সে শুনতে পায়। তুমি কি পারবে নাতাশা সত্যিটা লুকিয়ে রাখতে? আফসানা বলেছিল তোমার কখনো ইচ্ছে হলে সত্যিটা বলতে। তুমি কি বলবে না? আমার ভয় করে, তুমি বুঝবে না। আবার যদি আমাকে ভুল বুঝে আমি যে মরে যাব। সেই ছোট্ট থেকে ওকে বুকে রেখে ঘুমিয়েছি, নিজের সন্তানের থেকে বেশি ভালোবেসে এসেছি। এখন যদি সে মেয়ে আমায় ভুল বোঝে, আমি যে বেঁচে থেকেও মৃত থাকবো। আমার দিদির এই একটা স্মৃতি আছে, ওকে আঁকড়ে ধরে আমি বেঁচে আছি। আমি ওর মা নই। মাসি শুনলে মেয়েটা সহ্য করতে পারবে তো? ও যে খুব অসুস্থ। ওর আবার আসল মাকে? মা? দুইবার তখন প্রশ্ন শুনে দুজন চমকিয়ে ওঠেন। কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে। ইশারা বুঝতে নাতাশা হক সায় জানিয়ে বলেন, তুমি তুমি কি? আমি সব শুনেছি মা, মিথ্যা বলবেন না। আপনি আবার মা নন। ধীরে কথা বলো বাবা। আচ্ছা, তুমি এখানে এসে বসো, আবাকে ডেকে তুলছি। দুজন একসাথে সবটা শোনো। অতঃপর আভাকে জাগিয়ে তোলেন তিনি। উপাগত আভা বলে, আচ্ছা মা, বলো কি, শুনছি। মেয়ের প্রশ্নে সাদমান হক উনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তুমি বলবে নাকি আমি বলবো? আমি বলছি। আচ্ছা। মেয়ের প্রশ্নে সাদমান হক উনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন। নাতাশা হক মেয়ের শির নিজের বক্ষস্থলে রেখে দুহস্তে জড়িয়ে ধরলেন। বললেন, তুমি মানো তো আমি তোমায় অনেক ভালোবাসি? বিয়ের দিন সকালে বলা কথাগুলো মনে আছে? আভা মাথা দুলিয়ে হ্যাঁ বোঝায়। তিনি আবারও বললেন, তোমার বাবা জানেন আমি আমার 3 মেয়ের থেকে তোমাকে বেশি ভালোবাসি। বাসি তো? প্রশ্নটা তিনি সাদমান হক করলেন।
সাদমান হক হ্যাঁ উচ্চারিত করতে ওনার দিক থেকে নজর ফিরিয়ে আভাকে জিজ্ঞেস করে, যদি কখনো শোনো আমি তোমার আসল মা নই, আমাকে ভালোবাসবে না? আমি কিন্তু তোমাকে ভালোবাসি। তোমার যখন 3 বছর বয়স সেই থেকে নিজের চেয়েও বেশি ভালোবেসে আসছি, আজও বাসি, আগত দিনগুলোতেও বাসবো। তুমি ভালোবাসবে তো মা? আভা অস্থির হয়ে উঠল। মা, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে বলো না, আমি তোমার মেয়ে নই। তুমি আমারই মেয়ে মা, কিন্তু আমি তোমার জন্মদায়িনী নই। আমাদের স্বাস্থ্য মতে আমি তোমার মাসি, তোমাদের ধর্মে খালা হই। আমি নীরা, তুবা, মীরার 3 জনের জন্মদাত্রী। তোমার আসল মা আমি নই, দেবযানী চ্যাটার্জি ওরফে আফসানা হক। আমার কথার মানে বুঝতে পারছো না, তাই না? আমি সত্যি কিছু বুঝতে পারছি না মা, বলো না। আর থাকতে পারছি না তো, সত্যিটা বলো। তবে সত্যি যাই হোক, তুমি আমার মা, আমার মা, আমার জন্মদাত্রী তুমি। কথাটা শুনে নাতাশা হক আভার ললাটে আঁখি আননে চুমো দিয়ে নিজের চোখ মুছে বলতে লাগলেন,